সব খবর কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর জানিয়ে দেব এবং খবরটা যতখানি বলবো তাতে করে আজকে সব আপডেট জেনে যেতে পারবেন। নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। সব খবরে চলে যাচ্ছি। বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ সময় তিনি বলেছেন, দুদকের অনেক কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতি দমন ব্যুরোর অধীনেই কর্মরত ছিল, তাই দুদকের সবাই সাধু এটা বলা যাবে না। সোমবার বেসিক ব্যাংক কেলেঙ্কারি মামলায় সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে আসামি না করায় ক্ষোভ জানিয়েছেন সরকার দলীয় এমপি ব্যারিস্টার ফজলে নূর তাপস। তারই প্রেক্ষিতে এই মন্তব্য করলেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। তবে 15 অক্টোবর দুদক সচিব মোহাম্মদ দিলওয়ার বখত জানিয়েছিলেন, বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ না পাওয়ায় ব্যবস্থাও নেওয়া যাচ্ছে না। আলাদা আলাদাভাবে তদন্ত করা দরকার যে এটা তাই কতখানি, এবং অনতিবিলম্বে আমিও আমাদের সাংসদের সাথে একমত হয়ে বলবো যে অনতিবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত। দুদকের ভিতরে যে সবাই সাধু বসে আছে এটা বলার কারণ নেই। পুলিশ আর আইনজীবীর ভুলে আসামি হয়ে নাটোরে 18 বছর ধরে হয়রানির শিকার বাবলু শেখকে অবশেষে মামলা থেকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুর রহমান সিদ্দিক এই আদেশ দেন। একই সাথে বাবলু শেখকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং তদন্তকারী 2 পুলিশ সদস্য এবং তৎকালীন ওসির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। 2001 সালে এই সংঘর্ষের একটি মামলায় আসামি শ্রী বাবুর পরিবর্তে বাবলু শেখকে গ্রেফতার করে পুলিশ এবং এরপরই আইনি জটিলতায় 18টি বছর কেটে যায়। এ নিয়ে যমুনা টেলিভিশনের সংবাদ প্রচার হলে তা আমলে নেন আদালত। কোর্টে এসে আমি যেই আদালত থেকে সেই ইয়েটা পাইলাম, আমি এর জন্য চরম তার কাছে কৃতজ্ঞ, খুশি। গরিব মানুষ হিসাবে তাই যমুনা টেলিভিশনের কাছে আমি খুব কৃতজ্ঞ। তাদেরকে আমি সব কি ভাষায় বলা জানি। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার ঘটনায় প্রমাণ করে সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ, এমন মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি এবং জিএসরা। সকালে এক মানববন্ধনে এমন মন্তব্য করেছেন তারা। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, এই সরকারের শাসনামলে গণতান্ত্রিক অধিকার ভুলুণ্ঠিত হয়েছে। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আবরার হত্যার প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের সমাবেশ হবেই। আপনার জাতির পক্ষে, দেশের পক্ষে, জনগণের পক্ষে, মানুষের পক্ষে দাঁড়িয়েছে, মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছে, সে আপনারকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ড কারা ঘটালো? জবাব এক কথায়, ছাত্রলীগের পান্ডারা। এই সরকার আজকে তার প্রবোধের কথায় চলে। এই সরকার চিরদিন ক্ষমতায় থাকতে চায়। ঐক্যফ্রন্ট নিজেদের ঐক্য ধরে রাখতে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ ইস্যুতে মাঠ গরম করতে চাইছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেছেন। আগামী 15 ডিসেম্বরের মধ্যে সব অবৈধ ডিটিএইচ সংযোগ সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন তথ্যমন্ত্রী। আবরার হত্যার পর সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছে, এগুলোতে সন্তুষ্ট হয়ে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত ঘোষণা করেছে। তো ঐক্যফ্রন্ট যখন এটা নিয়ে আরও পানি ঘোলা করার চেষ্টা করছে, এটি আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদের জন্য নয়, বরং নিজেরা রাজনীতি করার স্বার্থেই এটি করার চেষ্টা করছে। নির্মম হত্যাকাণ্ডের শিকার বুয়েট ছাত্র আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজের কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ফায়াজ অসুস্থ থাকায় তার বাবা এই ভর্তি সংক্রান্ত কাজ শেষ করেন। এর আগে গত মঙ্গলবার ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নেন ফায়াজ। বরকতুল্লাহ বলেছেন, বড় ছেলের মৃত্যুর পরে অজানা আশঙ্কা ভর করেছে পুরো পরিবারে এবং এই অবস্থায় ফায়াজ এবং তার মায়ের ইচ্ছেতেই তাকে কুষ্টিয়া সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি করা হয়েছে। সে একা ওইখানে এখন থাকতে ইচ্ছুক নাই। আর তার পরিবারের, যেমন তার মার অবস্থা খুব খারাপ, শারীরিক অবস্থা দিয়ে খুব খারাপ। এই জন্য আমাদের এলাকায় তার মায়ের দিক থেকেই আমরা ইচ্ছাতেই আমরা কুষ্টিয়া নিয়ে আসলাম। দেশের নানা প্রান্ত থেকে উচ্চশিক্ষার মতো বুয়েটের
মতো প্রতিষ্ঠানে আসে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য। তাদের কেউ কেউ জড়িয়ে পড়ে অপরাধে। আবরার হত্যায় জড়িত তেমনই 21 মেধাবী। সমাজবিজ্ঞানী এবং মনোবিজ্ঞানীদের মতে বুয়েট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা এবং অভিভাবকদের খোঁজ না নেয়ায় বিপথে যান 21 মেধাবী। বুয়েট শিক্ষার্থীদের অভিমত, তাৎক্ষণিক লাভ এবং দীর্ঘদিন চলে আসা টর্চার বা র্যাগিং সংস্কৃতির কুফল এই আবরার খুন। যারা মারছে তারাও ভালো ঘরের ছেলে, যারা মার খাচ্ছে তারাও ভালো ঘরের ছেলে, তাহলে কেন এই আদব কায়দা শেখানো, কেন এই কালচার? যে আগের ঘটনায় হয়তো এতটা বিচার হয়নি, এই জন্য আস্তে আস্তে দেখা গেছে যে টর্চারের মাত্রাটা বাড়তে বাড়তে হয়তো এত বড় একটা অকারেন্স ঘটে গেছে। ক্ষমতাসীন দলের হল ইউনিটের প্রেসিডেন্ট হল চালায়। এই প্রশ্রয়গুলো কিন্তু প্রশাসন থেকে দিয়েছে, সরকার থেকে দিয়েছে। সরকার যদি চাইতো না, কোনো ছাত্র এটা করতে পারবে না। এটা একটা ট্রমা, তাদের মধ্যে কারো ভয়, কারো মধ্যে রাগ, কারো মধ্যে দুশ্চিন্তা, এই যে নানা রকম কিন্তু মানসিক অসুবিধাগুলো দেখা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবৈধ সিট দখলকারীদের বের করে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সকালে অপরাজেয় বাংলার পাদদেশে বৈধ সিট আমার অধিকার ব্যানারে মানববন্ধনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা গেস্টরুম সংস্কৃতি এবং ছাত্রলীগের টর্চার সেল বন্ধের দাবি জানান। এ সময় তারা প্রথম বর্ষ থেকে বৈধভাবে হলে সিট দেওয়ার দাবি জানান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের র্যাগিং কালচার নিয়ে সম্প্রতি যমুনা টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পরে নড়েচড়ে বসেছে প্রশাসন। আবাসিক হল সহ বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে তারা। শুধু তাই নয়, প্রভোস্ট কমিটি এবং প্রক্টোরিয়াল বডির সমন্বয়ে 4টি র্যাগিং পর্যবেক্ষণ ও প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিটি যে কোনো সময় হল পরিদর্শন করতে পারবে। কমিটিকে সার্বিক সহায়তা দেবেন সংশ্লিষ্ট হল, প্রভোস্ট এবং আবাসিক শিক্ষকরা। শুধু সিসি ক্যামেরাই কাজ করবে না, আমাদের প্রশাসনকেও কাজ করতে হবে। প্রশাসনের যদি সদিচ্ছা থাকে, আজকে শিক্ষক শিক্ষার্থী ঐক্য গড়ে এই ধরনের নির্যাতন বন্ধ করা যেতে পারে। সিসি ক্যামেরা অবশ্যই ভালো প্রশাসনের উদ্যোগ, এটা হয়তো একটা হেল্প করতে পারে, বাট প্রশাসন যদি উদ্যোগী হয়, প্রবলেমটা সবাই জানি আমরা, এটাকে এমনি সমাধান করা সম্ভব। সার্বক্ষণিক আমাদের 4টি মনিটরিং টিম গঠিত হয়েছে, ইমার্জেন্সি টিম গঠিত হয়েছে, যে কোনো অবস্থাতে যাতে যে কোনো সময় রেসপন্স করা যায় সেই ধরনের পদক্ষেপ আগে থেকেই নেওয়া ছিল, কিন্তু আমরা এই বুয়েটের ঘটনার পর থেকে আমরা আরও বেশি অ্যালার্ট হয়েছি। বাংলাদেশের ফুটবলের অগ্রগতিতে সন্তুষ্ট ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন কথাই জানিয়েছেন। তিনি মঙ্গলবার থেকে ভোর 4:50 ঢাকায় পা রাখেন ফিফা সভাপতি। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান সভাপতি কাজী সালাউদ্দিন সহ বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন পরিদর্শন শেষে এক সভায় যোগ দেন জিয়ান্নি ইনফান্তিনো। দুপুরে একটি 5 তারকা হোটেলে গণমাধ্যমের সাথে কথা বলেন ফিফা সভাপতি এবং সেখানে বয়স ভিত্তিক ফুটবল আর নারী ফুটবলের ভূয়সী প্রশংসা করেন তিনি। আমি সত্যি অবাক হয়েছি এমন আয়োজনে। বাংলাদেশের ফুটবল আমাকে বিস্মিত করেছে। দিন দিন আরো উন্নতি করবে এমনটাই আশা করছি। বাংলাদেশকে সকল প্রকার সহায়তা করতে আমরা প্রস্তুত রয়েছি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান ফিফা সভাপতি। এ সময় বাংলাদেশের ফুটবলের উন্নতি এবং ভবিষ্যৎ নিয়েও আলোচনা করেন তারা। এ সময় ফিফা সভাপতিকে তার নাম লেখা বাংলাদেশ দলের জার্সি তুলে দেন শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীকেও তার নামে লেখা জার্সি দেন ফিফা সভাপতি। দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর তদারকিতে কঠোরভাবে নিয়মকানুন অনুসরণ করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ইউজিসি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে গেলে এমন নির্দেশনা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন ইতালির বিমান বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আলবার্তো রসো। সকালে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করেন তিনি। এ সময় পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়েও তারা কথা বলেন। প্রধানমন্ত্রী এবং ইতালির বিমান বাহিনীর প্রধান দুদেশের সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ পরিবহন করায় শরীয়তপুরের 3 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, গতকাল রাতে জেলা শহরের সদর হাসপাতালের সামনে 4টি মোটরসাইকেলে পরিবহনের সময় প্রায় 4 মণ মা ইলিশ সহ হাতে নাতে কয়েকজনকে আটক করে স্থানীয়রা এবং এ সময় 5 জন পালিয়ে যায়। এই ঘটনার রাতেই টিএসআই মন্টু হোসেন, কনস্টেবল সঞ্জিত সমাদ্দার, কনস্টেবল হৃদয়কে সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ।
রংপুরের পীরগঞ্জে পুলিশ তদন্ত কেন্দ্রে আসামির মৃত্যুর ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেনের নেতৃত্বাধীন কমিটিকে 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পুলিশ জানিয়েছে মঙ্গলবার রাতে চোলাই মৎসহ শামসুলকে আটকের পরেই রহস্যজনকভাবেই তার মৃত্যু হয় এবং খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ফাঁড়ি ঘেরাও করে। এক পর্যায়ে পুলিশের সাথে স্থানীয়রা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশের দাবি শামসুল আত্মহত্যা করেছেন। এই ঘটনায় ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম সহ 6 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। সরকারের পাওনা প্রায় 13,500 কোটি টাকা আদায় ব্যর্থ হয়ে দেশের শীর্ষ 2 মোবাইল নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোন এবং রবি জিয়াটাকে প্রশাসক নিয়োগে বিটিআরসির প্রস্তাব অনুমোদন দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এর আগে গেল 5 সেপ্টেম্বর গ্রামীণফোন এবং রবির 2G, 3G লাইসেন্স বাতিলের নোটিশ পাঠায় এই নিয়ন্ত্রক সংস্থা। এর আগে গ্রামীণফোন এবং রবিতে আলাদা 2 প্রশাসক বসানোর অনুমতি চেয়ে মন্ত্রণালয় চিঠি পাঠায় বিটিআরসি। শিশুর ধারণা যে যা আইনের প্রক্রিয়া তা আমরা করেছি, সরকার এখন অনুমোদন দিবে। অনুমোদন দেওয়ার পরে প্রশাসক নিয়োগের ব্যাপারে আমরা লোক খুঁজবো এবং তাকে সাহায্য করার জন্য আমরা 2-3 জন লোক দিতে হবে আমাদের। যেমন একজন টেকনিক্যাল লাগবে, ইঞ্জিনিয়ার, একজন লিগাল লাগবে আইন কানুন দেখার জন্য, এবং একজন লাগবে অ্যাকাউন্ট সংক্রান্ত। অনিয়ম দুর্নীতির সংবাদ প্রচারের জেরে 12 গণমাধ্যম ও মানবাধিকার কর্মীর বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মানহানির মামলার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে। দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে গণমাধ্যম কর্মীরা এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পিআই ও নুরুন নবী সরকারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অসংখ্য অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় ক্ষোভ জানান বক্তারা। এবার প্রধানমন্ত্রীর সাক্ষাতের চেয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নেন। এর আগে দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করলে তারা বাধার মুখে পড়েন। পরে প্রেস ক্লাবের সামনের ফুটপাতে আন্দোলনকারীরা অবস্থান নেন, জানান প্রধানমন্ত্রীর সাথে দেখা করে তাদের দাবি দেওয়া তুলে ধরবেন। তাদের বিশ্বাস প্রধানমন্ত্রী তাদেরকে হতাশ করবেন না। দাবি মানা না পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা। আন্দোলনের পরিপ্রেক্ষিতে এখন ফাইল বন্দী হয়েছে, কিন্তু ফাইলটা আমাদের মনোপুত হয়নি। তার কারণে আবার নেমেছি। আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হলেই আমাদের সমস্ত দাবি পূরণ হয়ে যাবে। আমাদের একটাই দাবি সেই নীতিমালাকে সকল প্রতিষ্ঠান এমপিভুক্তিকরণ। 1541টা শিক্ষা প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়েছে একটা কালো নীতিমালার মাধ্যমে। চট্টগ্রামের আনোয়ারায় অ্যাম্বুলেন্সে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছেন 2 জন, আহত হয়েছেন 4 জন। নিহতদের মধ্যে একজন নারী, অপরজন পুরুষ। বিকেল 3টার দিকে চৌমোহনী এলাকায় ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে বাঁশখালী থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। চৌমোহনী এলাকায় শশী কমিউনিটি সেন্টারের সামনে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ হয়। সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযান নিয়ে চাপ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে এই অবস্থায় দ্রুত অস্ত্রবিরতি কার্যকর না করলে তুর্কি অর্থনীতির উপরে আরও বড় আঘাত হানার হুঁশিয়ারি তার। যদিও চোখ রাঙানি উপেক্ষা করেই জবাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে তুরস্ক। পুরো পরিস্থিতি নিয়ে বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষে বিস্ফোরক কিছু মন্তব্য করে ট্রাম্প, যদিও তাতে মন গলেনি হাউসের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটদের। প্রেসিডেন্টের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করে তারা। প্রেসিডেন্টের সিরীয় বিষয়ক সাম্প্রতিক নীতিমালার নিন্দা জানিয়ে প্রস্তাব পাশের পক্ষে এতই ভোট পড়েছে যে তিনি তা মেনে নিতে পারেননি। বৈঠক সংক্ষিপ্ত করে বেরিয়ে গেছেন। দুটো দেশ সীমান্তে বিরোধে জড়িয়েছে, সমস্যার সমাধান তাদেরই করতে হবে। যুক্তরাষ্ট্রের কাজ পাহারা দিয়ে বেড়ানো নয়, তাও লড়াই বন্ধে তুরস্ককে চাপ দেওয়া হচ্ছে। ভারতের অযোধ্যায় বিতর্কিত জমি ছেড়ে দিতে পারে সুন্নি ওয়াকফ বোর্ড, আর সেক্ষেত্রে বাবরি মসজিদ পুনর্নির্মাণে সরকারকে বিকল্প কোনো জায়গা নিশ্চিত করতে হবে। ভারতের সুপ্রিম কোর্টের নিয়োগ দেয়া প্যানেলের মধ্যস্থতায় চলছে এই সমঝোতার প্রক্রিয়া, জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। বুধবার ঐতিহাসিক বাবরি মসজিদ ইস্যুতে চলা মামলার শুনানির শেষ দিনে সর্বোচ্চ আদালতকে একথা জানায় প্যানেলটি। জমি নিষ্পত্তিতে এরই মধ্যে স্বাক্ষর করেছে সুন্নি ওয়াকফ বোর্ড, নির্বাণী আখাড়া, হিন্দু মহাসভা এবং রাম জন্মস্থান পুনরুদ্ধার সমিতি। খেয়ালি আচরণ আর অদ্ভুত কর্মকাণ্ডের জন্য বিভিন্ন সময় সংবাদের শিরোনাম হয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে, আর এবার মোটরসাইকেল চালিয়ে ফের আলোচনায়। নেটিজেনদের মাঝে তোলপাড় তোলা ভিডিওতে দেখা যায় একটি সুপার বাইক নিয়ে ছুটে চলছেন তিনি এবং মোটরসাইকেল চালাতে বেছে নেন প্রেসিডেন্ট প্রাসাদের চত্বর।
অজগর সাপের আক্রমণ থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভারতের এক ব্যক্তি। সম্প্রতি ভারতের কেরালায় এই ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বাগান পরিষ্কার করছিলেন ভুবচন্দ্রন নায়ার নামে এক ব্যক্তি এবং এ সময় তার গলা পেঁচিয়ে ধরে প্রায় 10 ফুট লম্বা এই অজগরটি। এ সময় আশপাশে কর্মরত মালিরা ছুটে এসে 20 মিনিট চেষ্টার পরে মুক্ত করে ওই ব্যক্তিকে। তিমির শিকারের অভূতপূর্ব দৃশ্য প্রকাশ করল হাওয়াই বিশ্ববিদ্যালয়। পানিতে বুদবুদ তৈরির মাধ্যমে কিভাবে অন্য মাছকে ফাঁদে আটকায় বিশ্বের সবচেয়ে বড় স্তন্যপায়ী এই প্রাণীটি, সেটাই এই ভিডিওতে উঠে এসেছে। শেষ পর্যন্ত সফল হলো না কারেংশু খাসিয়ার প্রেমের টানে নিজ দেশ ভারত ছেড়ে বাংলাদেশে এসেছিলেন তিনি এবং এ নিয়ে সিলেটের জৈন্তাপুর সীমান্তে দুদেশের নাগরিকদের মধ্যে দেখা যায় উত্তেজনা। এই অবস্থায় বিকেলে পিঁপড়াখলা এলাকায় বিজিবি বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ভারতে ফেরত পাঠানো হয় কারেংশু খাসিয়াকে। তার বাড়ি মেঘালয়ের এসপিটেলা এলাকায়। যার হাত ধরে বাংলাদেশের মাটিতে পা রাখেন তিনি জৈন্তাপুরের টিপরাখলা গ্রামের বাসিন্দা ফিরোজ মিয়া। এর জেরে বাংলাদেশের এক যুবক সহ শতাধিক গরু ধরে নিয়ে যায় ভারতের খাসিয়া সম্প্রদায়ের লোকজন। সব খবর চলছে, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি এক্ষুনি, সাথে থাকুন। আবার আমন্ত্রণ, সব খবর দেখছেন। চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার হবে 7.8%, যা গোটা বিশ্বের প্রবৃদ্ধির মধ্যে অন্যতম হবে। বুধবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক 2019 এই প্রকাশ পায় এ তথ্য। প্রতিবেদনে আরও বলা হয়, মন্দার কারণে বৈশ্বিক প্রবৃদ্ধি কমে দাঁড়াবে 3%। মূল কারণ হিসেবে ব্রেক্সিট, বাণিজ্য যুদ্ধ এবং ভূ রাজনৈতিকের অস্থিরতাকেই দায়ী করছেন অর্থনীতিবিদরা। বিশ্ব অস্থিতিশীলতার মধ্য দিয়ে গেলেও বাংলাদেশ তুলনামূলকভাবে ভালো করছে। এর অন্যতম কারণ অভ্যন্তরীণ চাহিদা, উৎপাদন বৃদ্ধি, রেমিটেন্সের উচ্চ বৃদ্ধি এবং শ্রমশক্তি। বাড়তি সুবিধা যোগ করেছে বাংলাদেশের নির্মাণাধীন 100 অর্থনৈতিক অঞ্চল। এগুলো কর্মসংস্থানের পাশাপাশি রপ্তানি আয়ও বৃদ্ধি করবে। পদ্মা সেতুর 84% কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর পদ্মা সেতুর ডিজিটার্স সেন্টারে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। জানান, মূল সেতুর সবকটি পাইল ড্রাইভিং এর কাজ সম্পন্ন হয়েছে। সেতুর 42টি পিলারের মধ্যে 32টি পিলারের কাজ শেষ। 2021 সালের জুন মাসের মধ্যেই সব কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি 84%, আর্থিক অগ্রগতি 75%। 2021 জুনের মধ্যে ইনশাল্লাহ কাজ সমাপ্ত হবে। বাণিজ্যিক উদ্যোগে নারীদের অংশগ্রহণ 10% কম। এসব নারীদের বেশিরভাগই পারিবারিকভাবে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িয়ে পড়েছেন। অল্প সংখ্যক নারী আত্মনির্ভরশীল হওয়ার জন্য উদ্যোক্তা হয়েছেন। সকালে এসএমই ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন BITS এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। সেমিনারে জানানো হয়, নারীদেরকে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। পরিবার ছেলে সদস্যদেরকে মূলধনের যোগান দেওয়া হলেও মেয়েরা তা থেকে বঞ্চিত। 2009 আর 2017 এর মধ্যে খুব একটা চেঞ্জ নেই। বেশিরভাগই ম্যারিড অবস্থায় আসে বলে তাদের আগে আসলে এক্সপিরিয়েন্স নাই। বেশিরভাগ মেয়েই কোনো রকম এক্সপিরিয়েন্স ছাড়া তারপরে তারা এন্টারপ্রেনার হতে আছে। এগুলো একটা বিরাট সাহসের ব্যাপার। তারা কোনো চাকরি বাকরিতেও ঢুকে নাই। 30 পরে দেশে এন্টারপ্রেনার হওয়া এটা অনেক সাহসের ব্যাপার। উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় বাংলাদেশের অগ্রগতি সন্তোষজনক হলেও এখনও চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে নারীর ক্ষমতায়নে কাঙ্ক্ষিত অগ্রগতি আসেনি। সকালে সেটআপ মিলনায়তনে অক্সফার্ম আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন। উন্নয়ন বিশ্লেষকরা বলেছেন, সম্পদ ও আয়ের বৈষম্য নিরসনে আশানুরূপ অগ্রগতি হয়নি। দারিদ্র্যের হার এখনও 21.8%, হতদরিদ্রের হার
11.3%-এরও বেশি। এই চিত্র উন্নয়ন বৈষম্যের পরিচয় দেয়। বক্তারা উন্নয়ন কর্মকাণ্ডে দরিদ্র জনগোষ্ঠীকে আরও বেশি করে সম্পৃক্ত করার আহ্বান জানান। চট্টগ্রামের জেলা প্রশাসনের ডাকে সাড়া দেননি পেঁয়াজ আমদানিকারকরা। বৈঠকে আসেননি তাদের কেউ, যার ফলে জানা যায়নি পেঁয়াজের লাগামহীন মূল্য বৃদ্ধির কারণ। এ ঘটনায় ক্ষুব্ধ জেলা প্রশাসক আমদানি মূল্য এবং বাজারে বিক্রয় মূল্যের সব নথিপত্র সংগ্রহ এবং কারসাজির সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। যিনি এক্সপোর্টার ভারতের, যখন এখানে তারা ইম্পোর্টার পায় না, তখন বর্ডার কেন্দ্রিক যারা সিএনএফ ব্যবসা করেন তাদের মাধ্যমে এসিগুলো করে আমদানিকারকদের যদি এক টেবিলে আনা না যায় তাহলে পরিস্থিতি মনে হয় আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আরো ভয়াবহ হবে। তারা যদি এখানে গাফিলতি করে এসে না থাকে, সেটার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই। পেঁয়াজগুলো আমদানি করছেন বা কোথা থেকে কিনছেন সেই তথ্যগুলো আপনাদের কাছে অবশ্যই থাকতে হবে, যাতে ওয়ান কলে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি। রফতানির জন্য বিনা শুল্কে কাপড় সহ বিভিন্ন পণ্যের কাঁচামাল এনে খোলা বাজারে বিক্রি করছে অসাধু রফতানিকারকরা। আর এই বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহারের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সুতা, কাপড় সহ বিভিন্ন প্রতিষ্ঠান। বেশ কিছু অভিযান চালিয়ে 218 কোটি টাকার রাজস্ব আদায়ের মামলা করেছে কাস্টমস বন্ড কমিশনারেট। অসাধু ব্যবসায়ীদের বন্ডের অপব্যবহার বন্ধ সহ দেশীয় শিল্প উদ্যোক্তাদের সুরক্ষা দিতেই অভিযান অব্যাহত রাখার কথা জানায় বন্ড কমিশনারেট। এই পণ্যগুলো রপ্তানি না করে তারা খোলা বাজারে বিক্রি করে একদিকে যেমন সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত করছে, অন্যভাবে মার্কেটে যারা সৎ পথে ব্যবসা করছেন, যারা সত্যিকার প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসা করতে যাচ্ছেন, তাদের মধ্যে একটা অসম প্রতিযোগিতা এবং ভারসাম্যহীনতার সৃষ্টি করছে। পুরান ঢাকা কেন্দ্রিক কয়েকটি স্পট নিরূপিত হয়েছে। এই স্পটগুলোকে কেন্দ্র করে আমরা মূলত নৈশ টহল বা বিভিন্ন অভিযান পরিকল্পনা করে থাকি। দেশের চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন বেশি হলেও ভিশন 2041 বাস্তবায়নের জন্য আরও বিদ্যুতের প্রয়োজন, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। দুপুরের রাজধানীর একটি হোটেলে সৌদি আরবের প্রতিষ্ঠান অ্যাকোয়ার সাথে এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠানে একথা বলেছেন তিনি। দাবি করেছেন আমদানিকৃত এলপিজি ভারতে রপ্তানি করা হলেও বাংলাদেশের বাজারে প্রভাব পড়বে না। Energy is the driving force. বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙেছে। দেশের চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন অনেক, তবে ভিশন 41 বাস্তবায়নে আমাদের আরও বিদ্যুৎ প্রয়োজন। And by 2041 we will be a শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, খেলার মাঠ, জনসমাগম আছে এমন স্পর্শকাতর জায়গা থেকে মোবাইল টাওয়ার সরানোর নির্দেশ দিয়ে আজ হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের দ্বৈত বেঞ্চ এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন। এর আগে হাইকোর্ট গত 25 এপ্রিল স্পর্শকাতর এলাকা থেকে 4 মাসের মধ্যে মোবাইল টাওয়ার সরানোর নির্দেশ দেন। বিটিআরসিকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। স্কুল, কলেজ, আর্কিওলজিক্যাল যে সমস্ত সাইট আছে সেগুলো, হিস্টোরিক্যাল সাইটগুলো, তারপরে জেলখানা, হসপিটাল, এই সমস্ত ভার্নারেবল এরিয়াতে যাতে ফর দ্য টাইম বিং যদি কোনো ওই টাওয়ার স্টাবলিশ করা না হয় এবং এক্সিস্টিং যে টাওয়ারগুলো আছে সেগুলো যাতে সরানোর ব্যবস্থা করা হয়। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজশাহীর বোয়ালিয়ার আব্দুস সাত্তার ওরফে টিপু সুলতানের রায় ঘোষণা যে কোনো দিন। মামলার বিচারিক কাজ শেষে আজ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের জন্য অপেক্ষমান রেখেছেন। 2018 সালের 29 মে জামায়াতের সাবেক এই নেতার বিরুদ্ধে 2টি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। আব্দুস সাত্তার বর্তমানে কারাগারে আছেন। বাউনিয়ার সরকার 14.34 একর জমি অধিগ্রহণের যে প্রস্তাব করেছে সেই জমি অবৈধভাবে দখল করে রেখেছে শাগুফতা এনএম হাউজিং, এমন অভিযোগ করেছেন জমির প্রকৃত মালিকরা। সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলনে তারা বলেছেন উল্লেখিত জমির মধ্যে 67টি খতিয়ান তৈরি করা হয়েছে, যার একটির 5% শাগুফতার নামে রেকর্ড এবং 72% কেনা, কিন্তু বাকি জমিগুলো সন্ত্রাসী বাহিনী দিয়ে দখল করে নিয়েছে তারা। আর এই ব্যাপারে সহায়তা কামনা করে তারা বলেছেন সরকার এই জমিগুলো অধিগ্রহণ করতে চাইলে প্রকৃত মালিকরা স্বাগত জানাবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষা নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় আতলাপুর সংলগ্ন একটি একতলা ভবন এবং পাশেরই নির্মাণাধীন ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। আগামী রোববার থেকে টানা 3 দিন রূপগঞ্জ অংশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হবে।
আজকে আমরা প্রায় 3-4 একরের মতো জমি উদ্ধার করেছি এবং 1000-এর মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। আর এছাড়া কিছুদিন আগে আমরা করেছিলাম চাষারায়। আর আগামীকালকে আমাদের প্রোগ্রাম আছে 2 নম্বর গেট থেকে রেলওয়ে মার্কেটে উকিলপাড়া পর্যন্ত পুরো জায়গাটা যতগুলো অবৈধ দোকান আছে আমরা সবগুলো ভাঙবো। চট্টগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় 3 একর জায়গা উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সকালে নগরীর সিআরবি এলাকায় অভিযান চালিয়ে প্রায় কয়েকশো স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। নগরীর সিআরবিতে রেলের এই জায়গায় দীর্ঘদিন ধরেই চলছে অবৈধ দখলদারদের আধিপত্য। গড়ে তোলা হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়। মানা কিছু করছে সেই জন্য স্কুল দিয়েছে, আজকে স্কুলটাও ভেঙে দিয়েছে। সরকার লাগলে সরকার নিয়ে যাক, আপত্তি নাই। তবে একটা কথা, একটা নোটিশ দেওয়ার উচিত। আমাদের মাল সামান অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তো কোনো উপায় বুদ্ধি নেই, আমরা কেউ নেই। আমরা কই যে আমরা দরিয়া ভাঙা হয়ে গেছে, রোহিঙ্গার থেকে খারাপ হয়ে গেছে। তো যাচ্ছি আজ 2 দিন ধরে 3 দিন ধরে বাসা বাড়ি, কোনো মিকে বাসা পাই না। যে মাল সামান লয়ে বাচ্চা কাচ্চা লয়ে যে কোনো মিকে থাকতাম। আমরা নিরাপত্তা বেষ্টনী তৈরি করব, আর যেগুলো গার্বেজ সেগুলো আমরা আইন অনুযায়ী আমরা নিলামের ব্যবস্থা করব। নিলামের মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে এবং পরিষ্কার হয়ে গেলে পরে আমাদের প্রকৌশল বিভাগ সেটা তার কাটা আর যেখানে সীমানা প্রাচীর দেওয়া দরকার সেখানে সীমানা প্রাচীরের মাধ্যমে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসবে। বর্ষপূর্তি উদযাপন করছে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলে। উপলক্ষে রাজধানীর লেকশোর হোটেলে মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এমপি। সভাপতিত্ব করেন হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ। অনুষ্ঠানে স্কুলের পাঠ্যক্রম, অনুষদ, শিক্ষার্থীদের থাকার সুব্যবস্থা এবং সিলেটের জৈন্তাপুরে বিদ্যালয় প্রাঙ্গণের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। ওয়ালটন ফ্রিজে উপহারের ছড়াছড়িতে এবার 200% ক্যাশ ভাউচার পেলেন বগুড়ার কাহালু উপজেলার আব্দুল মজিদ শেখ। তার হাতে ক্যাশ ভাউচার তুলে দেন বাংলা জনপ্রিয় চলচ্চিত্রের নায়ক সাইমন সাদিক এবং দুপচাঁচিয়া উপজেলার চেয়ারম্যান ফজলুল হক। ডিজিটাল ক্যাম্পেইন সিজন 5-এর আওতায় আরও থাকছে 10 লাখ টাকা, নতুন গাড়ি, আমেরিকা এবং রাশিয়া ভ্রমণের ফ্রি বিমান টিকিট। নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড বাজারে নিয়ে এসেছে নতুন প্রিমিয়াম বিস্কুট ব্র্যান্ড বেলামে। এই উপলক্ষে রাজধানীতে একটি সংবাদ সম্মেলনে পণ্যটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস.এ. মল্লিক আশা করেন, ভিন্ন মানের স্বাদ আর গুণগত মান রক্ষা করে বেলামে বিস্কুট সবার মন জয় করবে। আবারও ইনজুরিতে পড়েছেন তামিম ইকবাল। মঙ্গলবার অনুশীলনের সময় পাঁজরে ব্যথা পান এই ড্যাশিং ওপেনার। প্রথমে ব্যথা না থাকায় গতকাল নেটে ব্যাটও করেন তিনি। এরপরে বিকেলে ব্যথা অনুভব করায় স্ক্যান করা হলে চোট ধরা পড়ে। 1 সপ্তাহের মতো সময় লেগে যাবে তার সেরে উঠতে। খেলতে পারছেন না জাতীয় লিগে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ। তার ইনজুরির কারণে ভারত সফরের জন্য টি-20 দল দিতে বিলম্ব হতে পারে বিসিবির, তবে অপেক্ষা করবেন নির্বাচকরা। 21তম জাতীয় ক্রিকেট লিগের খবরে দ্বিতীয় রাউন্ডের প্রথম দিন শেষে সাইফ হাসানের সেঞ্চুরিতে স্বস্তিতে ঢাকা বিভাগ। রংপুরের বিপক্ষে 4 উইকেটে ঢাকার সংগ্রহ 314। বগুড়ার রাজিউর রহমানের বোলিং টুপে সিলেটের বিপক্ষে 246 রানে গুটিয়ে গেছে ঢাকা মেট্রো। খুলনার বিপক্ষে 261 রানে থেমেছে রাজশাহী। টায়ার 1-এ খুলনায় জাতীয় ক্রিকেটারদের বোলিং নৈপুণ্যে 261 রানের বেশি করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী। জুনায়েদ সিদ্দিকীর 51, ফরহাদ 45 আর ফরহাদ রেজার 41 রানে ভর করে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় সফরকারীরা। আর বল হাতে শুরুতেই ব্রেক থ্রু এনে দেন নিজেকে ফিট প্রমাণের মিশনে থাকা মুস্তাফিজ। তার সাথে যোগ দেন 4 উইকেট নেয়া আরেক জাতীয় ক্রিকেটার মেহেদী মিরাজ। 15 ওভারে বল করে ফিজ নেন 2টি উইকেট। রুবেল হোসেন নেন 2টি উইকেট। রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল স্থাপন করা হয়েছে। দুপুরে নগরের লক্ষ্মীপুর মোড়ে নির্মিত মুরাল উন্মোচন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন। এ উপলক্ষে সমাবেশ করে আওয়ামী লীগ। বক্তারা বলেন, জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে এই মুরাল স্থাপন করা হয়েছে। বাউল শিরোমণি ফকির লালন শাহর 129তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ায় চলছে 3 দিনের সাধু সংঘ এবং মেলা। উৎসবের দ্বিতীয় দিনে আজ পূর্ণ সেবা দেওয়া হচ্ছে ফকিরদের। ছেউরিয়ায় 3 দিনের উৎসবের পর্দা ওঠে গতকাল রাতে। সমাবেশ ঘিরে ছেউরিয়ায় কালী নদীর পাড়ে বসেছে 3 দিনের গ্রামীণ মেলা। ফকির লালন শাহর দর্শন এবং বাড়ি নিয়ে আলোচনা হচ্ছে উন্মুক্ত মঞ্চে। অন্যদিকে সাধুদের মিলন মেলা পাশের আখড়া বাড়িতে। সেখানে ছোট ছোট মজমায় জড়ো হয়েছেন ফকির সন্ন্যাসীরা।
মূল্যবোধের অবক্ষয়, তার জন্য আমি মনে করি সাহিত্যের দর্শনকে খুব গভীর থেকে আমাদের ধারণ করা উচিত। শুধুমাত্র এ কারণেই আমি কি, কে আমি, মনুষ্যত্ব এবং মানবিকতার যে ধারাবাহিকতা চলছে তার সম্পূর্ণ দিকটি লালন সাঁইজি আজ থেকে 200-250 বছর আগে বলে গিয়েছেন। সব খবর চলছে, ছোট্ট আর একটা বিরতি নিচ্ছে, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, সব খবর দেখছেন। যানজট, যাত্রীদের চেঁচামেচি, সেই সাথে মামলা আতঙ্ক, আছে জেল জরিমানার ভয়। বাস ড্রাইভারদের দাবি, পুলিশের অতিরিক্ত মামলা দেওয়ার প্রবণতায় অনেক সময় জরিমানা গুনতেই শেষ হয়ে যায় সারাদিনের আয়, আর জরিমানার ক্ষতি পুষিয়ে নিতে মানসিক চাপে থাকেন তারা, সে কারণেই বেপরোয়া গতি। যাত্রী ওই জায়গায় থাকে না, যাত্রী সব এই জায়গায় এসে পড়ে, স্যার এই জন্য আমরা যাত্রী এই জায়গায় উঠাই। যাত্রী তুললেও কথা শুনতে হয়, গালি শুনতে হয়, আবার না তুললেও গালি শুনতে হয়। যাত্রী দৌড়ে উঠতেছে অফিস টাইমে, ওই সময় একটা লোক যদি পরে চাক্কার তলা যায়, দোষ কিন্তু আমার। আমরা টার্গেটে থাকি, 1000 টাকার কমে কামাইলে আমরা পোষা না। সবাই মনে করে যে ড্রাইভারটা ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট করছে, আসলে তো মূলত ইচ্ছাকৃত কেউ অ্যাক্সিডেন্ট করতে চায় না। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে মামলার টাকা দিতে দিতে সময়তে না খায় থাকা লাগে। ইনকাম করি নাই 2 টাকা, হ্যাঁ আমার দাবি করতেছে 500 টাকা। চাঁদা দেওয়া লাগে, সুপারভাইজার 20 আর 50 আর 100, 10-15 টাকা টার্গেট থাকে আমাদের, 20 টার্গেট থাকে। শুধুমাত্র যেখানে জেনুইন ট্রাফিক আইন ভায়োলেশন হচ্ছে সেখানে আমরা প্রসিকিউট করছি। ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিদের জন্য চেন্নাইয়ের ডেপুটি হাই কমিশনের অফিস খোলা হবে, এমনটি জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার রিফা গাঙ্গুলি দাস। বলেছেন, প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু মনে করে ভারত। আর সকালে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং ভারতীয় হাই কমিশনের উদ্যোগে কৃত্রিম পা সংযোজন ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেছেন। এখন আমার স্কুলে যাওয়া সহজ হবে, বাসার কাজ, যে কোনো কাজ আমি ভালো মতো করতে পারবো। বিনামূল্যে আমরা পাইছি, এই জন্য আমরা খুব খুশি। প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশ সবচেয়ে আগে আমাদের বন্ধু। ভারত বাংলাদেশের স্বাস্থ্য খাতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। চেন্নাই শহরে, যেখানে অনেক লোক চিকিৎসার জন্য যান, সেখানে একটা ডেপুটি হাই কমিশন অফিস খুলবে। ভারতের জম্মু কাশ্মীরের মুঠোফোন সচল থাকলেও 2 দিন ধরে বন্ধ খুদে বার্তা সেবা। দীর্ঘ 2.5 মাস অচল অবস্থার পরে সোমবারে দেওয়া হয় পুনঃসংযোগ। পর্যায়ক্রমে পরিস্থিতি স্বাভাবিক হবার উদ্যোগ হিসেবে 40 লাখ পোস্টপেইড মোবাইলে সংযোগ দেওয়া হলেও বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ। কর্তৃপক্ষ বলছে, বিচ্ছিন্নতাবাদীদের যোগাযোগের সুযোগ রোধে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। সোমবার সোপিয়ানে সন্ত্রাসী হামলায় রাজস্থানের এক ট্রাক চালক নিহতের পরে এই সিদ্ধান্ত আসে। সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 36 জন, গুরুতর আহত আরও 3 আরোহী। হতাহতদের সবাই এশীয় এবং আরব বংশোদ্ভূত মুসলিম। মদিনা পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 7টায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি উমরা করতে আসা মুসল্লিদের নিয়ে মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিল। পথে আল আখাল এলাকায় বিপরীতমুখী মালবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। মেক্সিকোতে নিরাপত্তা বাহিনীর সাথে সশস্ত্র দুর্বৃত্তদের সংঘাতে অন্তত 15 জনের প্রাণ গেছে। 2 দিনের মধ্যে এটি দেশটিতে দ্বিতীয় এলোপাতারি গুলি এবং প্রাণহানির ঘটনা। মঙ্গলবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুয়েরারো প্রদেশে এই সহিংসতা হয়। নিহতদের মধ্যে 14 জনই বেসামরিক নাগরিক, একজন সেনাও রয়েছে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসিপন্থী শিক্ষকরা মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করছেন। আমরা সরাসরি দেখতে পাচ্ছি, আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপু সেখান থেকে আমার সাথে যোগ দিয়েছেন। নিপু, এই কর্মসূচির বিস্তারিত জানতে চাই, কারা কারা অংশ নিয়েছেন মোমবাতি প্রজ্বলনে? বৃষ্টি, আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আজকে শহীদ মিনারের পাদদেশে তারা মোমবাতি প্রজ্বলন করছেন, সেটা হচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে যে সকল শিক্ষকরা রয়েছেন, কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারা বলছেন যে বিগত বেশ কিছুদিন ধরে যে আন্দোলনটি চলছে, সে আন্দোলনটি অযৌক্তিক দাবি করে কিন্তু তারা এখানে আজকে দাঁড়িয়েছেন। এবং তারা বলছেন যে টাকাটি এখন পর্যন্ত ছাড় হয়নি, সে টাকা নিয়ে যারা এই বিশ্ববিদ্যালয়ে মানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা এমন
কথা বলছেন। তারা বলছেন এটি একটি বা তাদের প্রতিবাদ, তারা দেখাতে চান, তারা বলতে চান যারা আন্দোলন করছেন তাদেরকে যে যদি সুস্পষ্ট কখনো কোনো কিছু না থাকে সেক্ষেত্রে যেন তারা এই ধরনের যারা অন্যায় যে আন্দোলন করে আসে সেখান থেকে সরে আসার জন্য, না হলে তারা তাদের অবস্থান থেকে অর্থাৎ তাদের ব্যানার থেকে কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবেন, তারা অন্যায়ের প্রতিবাদ করবেন, এগুলো কিন্তু তারা বলছেন। আজকের যে কর্মসূচি, এই কর্মসূচি কিন্তু বেশ কিছুদিন ধরেই বেশ কয়েকদিন আগেই কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিলেন। এরপরে পরে কিন্তু আবারও সেই একইভাবে কিন্তু আরো কর্মসূচি রয়েছে আন্দোলনরত এই সকল শিক্ষকদের। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা দেখছিলাম আপনার মাধ্যমে। রাজবাড়ীর গোয়ালন্দ এলাকায় একটি বাস থেকে 5 নারী সহ 8 রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সকালে পদ্মার মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী ইগল পরিবহনের বাস থেকে তাদেরকে আটক করা হয়। 2019 সালে বিশ্বের সেরা 100 অনুপ্রেরণা দানকারী নারীর তালিকা প্রকাশ করেছে বিবিসি, যেখানে স্থান পেয়েছেন বাংলাদেশে জন্ম নেওয়া ইংল্যান্ড প্রবাসী আলোচিত রোহিঙ্গা নারী ক্রিকেটার জেসমিন আক্তার। এছাড়াও এই তালিকায় আছেন ইরানের কিমিয়া আলিজাদে, ফিফার সেরা নারী ফুটবলার মেগান রেপিনো সহ মোট 13 জন নারী ক্রীড়াবিদ। শেষ মুহূর্তে শেখ কামাল ক্লাব কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী। বুধবার ভারত থেকে জাতীয় দল ফিরলেও দল গড়তে ব্যর্থ হয় ধানমন্ডির জায়ান্টরা। তাই তো শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নিতেই বাধ্য হয়েছে ক্লাবটি। আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের আয়োজকদের তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে ঢাকা আবাহনী, যার ফলে এখন টুর্নামেন্টে বাংলাদেশের 2টি, ভারতের 2টি, মালদ্বীপ, মালয়েশিয়া এবং লাওসের 1টি করে মোট 7টি দল অংশ নিচ্ছে। শনিবার সন্ধ্যা 7টায় মালদ্বীপের টিসি স্পোর্টসের সাথে খেলবে চট্টগ্রাম আবাহনী। প্রায় 1 দশক পরে নতুন কমিটি পেয়ে উজ্জীবিত ফেনী জেলা বিএনপির নেতাকর্মীরা। তারা বলছেন জাতীয়তাবাদী রাজনীতির সোনালী অতীত ফেরাতে মাঠে সক্রিয় থাকবে তৃণমূল। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন তারা। তৃণমূলকে সাথে নিয়ে জাতীয়তাবাদী শক্তির সোনালী অতীত ফেরানোর প্রত্যয় নেতাদের কণ্ঠে। সকল গ্রুপিংয়ের ঊর্ধ্বে উঠে আগামীতে ফেনী জেলা বিএনপিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার মাধ্যমে রাজপথে দাবি আদায় করে ছাড়বে। আন্দোলন সংগ্রাম করে এই অবৈধ সরকারকে বিতাড়িত করা। যদি সর্বোচ্চ আঘাত আসে আমরা আওয়ামী লীগের সাথে হাত মিলাবো না। আমাদের দলের মধ্যে কোনো কোন্দল নাই, এটা নেতৃত্বের প্রতিযোগিতা ছিল। সাবেক ছাত্র নেতাদেরকে দিয়ে এই কমিটি সাজানো হয়েছে। আমরা আশা করি এটার ফল ফেনী বিএনপি পাবে। বদলে গেছে নোয়াখালীর হাতে উপজেলার রাজনৈতিক চিত্র। একাদশ সংসদ নির্বাচনের পর থেকেই বইছে শান্তির সুবাতাস। স্থানীয় আওয়ামী লীগের দাবি দলের সংঘাত বিভক্তি নেই, লেগেছে উন্নয়নের ছোঁয়া। 19 অক্টোবর আওয়ামী লীগের সম্মেলন ঘিরে উৎসবের আমেজ উপজেলা জুড়ে। নোয়াখালীর সবচেয়ে বড় উপজেলা হাতিয়া রয়েছে একটি পৌরসভা এবং 11টি ইউনিয়ন। এখন অশান্ত হাতিয়া একটি শান্তির হাতিয়া। আমি মনে করি সমগ্র বাংলাদেশের জন্য হাতিয়া একটি দৃষ্টান্ত। বর্তমানে হাতিয়া রাজনৈতিক নেতৃত্বের দূরদর্শিতার কারণে হাতিয়াতে শান্তি বিরাজ করছে এবং এই শান্তি বজায় থাকবে আমরা সবাই আশা করি। আওয়ামী লীগের বিবাদবান গ্রুপিংয়ের ঊর্ধ্বে উঠে আমরা সবাই একসাথে কাজ করতেছি। এখন আর কোনো হামলা মামলা কোনোটিই নেই। আমাদের মামলাগুলো আমরা নিষ্পত্তি করে নিতেছি। বাংলাদেশের অন্যান্য উপজেলার তুলনায় খুব সুন্দর এবং ব্যাপক সংখ্যক নেতাকর্মী উপস্থিতি ঐক্যমত ভিত্তিতে আমাদের সমাবেশিত হবে। লক্ষ্মীপুরে মাহফুজা খাতুন নামে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে রায়পুরের কেরোয়া গ্রামের একটি বাগানে তার মৃতদেহ পাওয়া যায়। মাহফুজা খাতুনের স্বামী মৃত বাহারুল্লাহ পুলিশ সদস্য ছিলেন। মাদারীপুরের কাঁঠালবাড়ি স্পিডবোট ঘাট এলাকা থেকে হাসান মিয়া নামে এক পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাসান টিএম পরিবহনের হেলপার ছিলেন। এই ঘটনায় জড়িত সন্দেহে 3 কুলিকে আটক করেছে পুলিশ। অন্তঃকোন্দলের জের ধরে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে জিয়াবুল এবং আজিমুল্লাহ নামে 2 মাদক কারবারি নিহত হচ্ছে। পুলিশের ভাষ্য, গ্রেফতার 2 ইয়াবা কারবারিকে সাথে নিয়ে গতকাল রাতে অভিযান চালায় তারা এবং সাতঘরিয়া পাহাড়ের জঙ্গলে গেলে উৎপেতে থাকা ইয়াবা কারবারিরা পুলিশের উপরে হামলা চালায়। পুলিশ জবাব দিলে দুজনই মারা পড়ে। চাঁপাইনবাবগঞ্জের যুবলীগ নেতা তুহিন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে প্রতীকী অনশন করেছেন স্বজনরা। দুপুরে প্রেস ক্লাবের সামনে অনশনে অংশ নেন তুহিনের মা, বাবা, স্ত্রী, বোন, ভাগ্নে সহ পরিবারের অন্যান্য সদস্যরা। এ সময় তুহিনকে হত্যার অভিযোগ সহ তদন্তে নানা অনিয়মের কথাও তুলে ধরেন তারা।
নাব্য সংকটে গতরাত থেকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পণ্যবাহী ট্রাকের চালক এবং শ্রমিকরা। দুই ঘাটেই পারাপারের অপেক্ষায় ট্রাকের দীর্ঘ সারি ভোগান্তি এড়াতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে বিআইডব্লিউটিএ। চাঁদপুর শহর রক্ষা বাঁধে আবারও ধস দেখা দেয় আতঙ্ক ছড়িয়ে পড়েছে তীরবর্তী জনপদে। গেল মাসে মেঘনার এক দফা ভাঙনে পুরান বাজার হরিসভা এলাকায় ধসে যায় শহর রক্ষা বাঁধের 200 মিটার। নদীর পানি কমতে থাকায় আবারও ধস নেমেছে এই বাঁধে। সব লয়ে গেছে নদীতে 4টা ঘর, আমাদের ঘর বাড়ি সব ভাঙচুর সব তলাই গেছে। এখন আমাদের কি অবস্থা আপনি দেখেন, আপনি তো আসছেন দেখতে বছর কি অবস্থা। সরকার বছর ভাঙতে আছে, সরকার কোনো এই দিকের কোনো গ্যারাজ্য কমই নেই। বিগত সময়ের মতো এবারও এই 6টি মন্দির এবং তৎপরিবার সহ হুমকির মুখে দাঁড়িয়ে আছে। এখন জিও ব্যাগ ডাম্পিং করতেছি, জিও ব্যাগ ডাম্পিং হয়ে গেলে এই ভাঙনটা প্রতিরোধ করতে পারবো বলে আমরা আশাবাদী। নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালায় প্রায় 11 মন ইলিশ জব্দ করেছে পুলিশ। ভোরে বুড়িগঙ্গা ধলেশ্বরী নদীর মোহনায় অভিযান চালানো হয়। পুলিশ জানায় নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ী মাছ বিক্রি করছিল এবং গোপন সংবাদের ভিত্তিতেই সেখানে অভিযান চালায় তারা। বগুড়া 114 জনকে শিক্ষাবৃত্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। এ উপলক্ষে সকালে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আশার বগুড়া জেলা কার্যালয়ের পক্ষ থেকে 2019 সালে এসএসসি এবং এইচএসসিতে GPA 5 প্রাপ্ত 114 জনকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। পাহাড়ে শান্তি ফেরাতে প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার। রাঙামাটিতে 3 পার্বত্য জেলার আইন শৃঙ্খলা সভা শেষে কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মন্ত্রী বলেছেন, পাহাড়ে শান্তি ফেরাতে সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যখনই যা প্রয়োজন হবে শান্তি শৃঙ্খলা বজায়ের জন্য, সেনাবাহিনীর ক্যাম্পগুলো যে চলে গেছে সেই জন্য এখানে শান্তি শৃঙ্খলা থাকবে না, এই চিন্তাই করবেন না। আমরা সেই জায়গায় না হলে ওর আশেপাশে একটা যদি না হয় আমরা 2টা মানে আমাদের ওই যে পুলিশের ক্যাম্প করে দিব, যাতে করে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিজিবি বাহিনী ওখানে কাজ করতে পারে। গাজীপুরের শ্রীপুরে 2 কনস্টেবলকে মারধরের অভিযোগে এক ইউপি সদস্য এবং তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে তাদেরকে গ্রেফতার করা হয় এবং ওসি জানিয়েছেন, দায়িত্ব পালনকালে 2 পুলিশ কনস্টেবলের সাথে বাকবিতণ্ডা হয় ইউপি মেম্বার মতিউরের। এক পর্যায়ে তারা পুলিশের উপরে হামলা চালায়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে ল্যাঙ্গুয়েজ লিগ 2019 আর এই উপলক্ষে বিশ্ববিদ্যালয় ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্যরা ফ্ল্যাশ মবের আয়োজন করে। এবারের আয়োজনে সারা দেশের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরাও অংশ নেবেন। বাগেরহাটের শরণখোলায় এক শিক্ষার্থী ধর্ষণ মামলায় মাদ্রাসা সুপারকে গ্রেফতার করেছে পিবিআই। দুপুরে ফকিরহাট উপজেলার কাটাখালী থেকে ইলিয়াস আলীকে গ্রেফতার করা হয়। খোন্তাকাটা রাফেজিয়া মাদ্রাসার 5ম শ্রেণীর ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে 19 আগস্ট মামলা করে ছাত্রীর স্বজনরা। সামস গ্লোবালের আয়োজনে শুরু হয়েছে 3 দিনব্যাপী 26তম বিল্ড ইন্টারন্যাশনাল এক্সপো 2019। সকালে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এতে 14টির বেশি দেশে 267টি কোম্পানি অংশ নিয়েছে। কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে ভোক্তা অধিকার বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। ফিলিপাইনের 6.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 4 জনের প্রাণ গেছে। সকালে দেশটির দক্ষিণাঞ্চলে এই কম্পন অনুভূত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল তুলুনা শহরে এবং ভূপৃষ্ঠের মাত্র 22 কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তি। জাপানের প্রলয়ঙ্কারী টাইফুন চুয়াডাঙ্গায় মাথাভাঙা নদী খননের দাবিতে মানববন্ধন হয়েছে। শহরের মাথাভাঙা ব্রিজে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। টারজান খ্যাত জনপ্রিয় অভিনেতা রন এলির স্ত্রী ভ্যালেরি তার নিজের বাড়িতেই খুন হয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারা এক ছুরিকাঘাতে নৃশংসভাবে তাকে খুন করা হয়। পুলিশের আক্রমণে হত্যাকারীরও মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, স্ত্রী খুন হলেও
81 বছর বয়সী টারজান অভিনেতা রন এলি নিরাপদেই আছেন। সন্দেহভাজন হত্যাকারী ঘটনাস্থলেই গুলিতেই মারা যায় এবং হত্যাকাণ্ডের পরে তিনি সেই বাড়িতেই লুকিয়েছিলেন। সুপার মডেল বেলা হাদিদি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। গ্রিক গণিতের বিচারে তেমনটাই মনে করছেন বিজ্ঞানীরা। জানিয়েছেন গোল্ডেন রেশিও অফ বিউটি PHI স্ট্যান্ডার্ডস অনুসারে তিনি বিশ্বসুন্দরী। গ্রিক পণ্ডিতরা গাণিতিক ফর্মুলা ব্যবহার করে তার মুখের বিভিন্ন অঙ্গের গঠন পরিমাপ করেছেন এবং গোল্ডেন রেশিও অনুযায়ী 23 বছরের বেলা মুখ 94.35% নিখুঁত। লন্ডনের বিখ্যাত হার্লে স্ট্রিটের খ্যাতিমান কসমেটিক সার্জন ডক্টর জুলিয়ান ডি সিলভা এই পরিমাপ করেছেন। এই ছিল আজকের সব খবরে। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jamuna.tv, Facebook/Jamuna Television, YouTube/Jamuna TV। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।